There are no programs on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার পরিক্রমায় আজকে প্রধান খবর। ইরান বলছে পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদকে হত্যার পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই জানতো, কিন্তু তারপরও তারা তা ঠেকাতে পারেনি। বাংলাদেশে 2022 সালের এসএসসি পরীক্ষায় ধর্ম বিষয়ে পরীক্ষা নেওয়া বাদ দেবার পরিকল্পনার তীব্র নিন্দা করেছে কিছু ইসলামী সংগঠন। আর মাদক গ্রহণের অভিযোগে কুষ্টিয়ায় 8 জন পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা যাদেরকে সন্দেহ হয়েছে বা যাদের সম্পর্কে ইনফরমেশন পেয়েছি যে তারা মাদকাসক্ত, 12 জনকে ডোপ টেস্ট করিয়েছি। তার মধ্যে আমরা 9 জনকে আমরা ডোপ টেস্টে পজিটিভ পেয়েছি। তো এই 9 জনের মধ্যে 8 জনকে আমরা চাকরিচ্যুত করেছি। শুনবেন এ নিয়ে বিস্তারিত। আরও রয়েছে বক্ষব্যাধি আর করোনা ভাইরাস বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে ফোন ইন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। ইরানের একজন নিরাপত্তা প্রধান বলেছেন পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিজাদকে হত্যার এক পরিকল্পনা সম্পর্কে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো জানলেও তারা তা ঠেকাতে ব্যর্থ হয়েছেন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী শামখানি বলেন, মিস্টার ফখরিজাদের ওপর ঠিক কোন জায়গা থেকে আক্রমণ চালানো হবে তাও তারা জানতেন, কিন্তু এই হত্যাকাণ্ডে ঘাতকরা একেবারে নতুন এবং ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করেছে, তাই তা ঠেকানো যায়নি। আজ তেহরানে রাষ্ট্রীয়ভাবে মিস্টার ফখরিজাদের জানাজা হয়েছে। ইরান এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দোষারোপ করেছে এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী এর প্রতিশোধের অঙ্গীকার করেছেন। ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলের টিপিএলএফ বাহিনীর নেতা দেব্রেতসিয়ন গেব্রেমাইকেল বলেছেন তার বাহিনী এখনই মেকেলে শহরের কাছে সরকারি বাহিনীর সাথে লড়াই করে চলেছে। গত সপ্তাহ শেষে সরকারি বাহিনী ওই শহরটি দখল করে নেয়। টিপিএলএফ বলছে তারা আকসাম নামে আরেকটি শহর পুনর্দখল করেছে, তবে ফেডারেল সরকার তা অস্বীকার করেছে। একজন অস্ট্রেলিয়ান সৈনিক একটি আফগান শিশুর গলার কাছে একটি ছুরি ধরে আছে এমন একটি ছবি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটারে পোস্ট করার পর এর তীব্র নিন্দা করে ক্ষমা চাইতে বলেছে অস্ট্রেলিয়া। ওই টুইটে একটি রিপোর্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়, যাতে বলা হয় অস্ট্রেলিয়ান সৈন্যরা আফগানিস্তানে কমপক্ষে 39টি আইন বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ওই টুইটকে জঘন্য বলে আখ্যায়িত করলেও চীন সেই কর্মকর্তার পক্ষ সমর্থন করেছে। আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না বলছে তাদের উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকাটি সবশেষ পরীক্ষায় কোভিড-19 বিরুদ্ধে অত্যন্ত উচ্চ স্তরের সুরক্ষা দিতে সক্ষম বলে দেখা গেছে এবং তারা এখন এটি জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতির জন্য আবেদন করবে। মডার্না বলেছে 30,000 লোকের ওপর পরীক্ষা করে দেখা গেছে টিকাটি 94% কার্যকর এবং এর কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেন আজ প্রথমবারের মতো প্রেসিডেন্টের দফতরের জন্য তৈরি দৈনিক সরকারি ব্রিফিং পাবেন। এটিকে তার কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার আরেক ধাপ অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন এই গোপনীয় ব্রিফিং, যা কিনা খুবই স্পর্শকাতর এবং দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তা দিতে অস্বীকৃতি জানাচ্ছিল। বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। এই অনুষ্ঠানে আজ রয়েছে ফোন ইন। এতে করোনা ভাইরাস এবং বক্ষব্যাধি সংক্রান্ত আপনাদের প্রশ্নের জবাব দেবেন বাংলাদেশ বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন নূর। শুনতে পাবেন একটু পরেই, তবে তার আগে আজকের আরও কিছু খবর। বাংলাদেশে 2022 সালের জন্য সুপারিশকৃত নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষায় ধর্ম এবং নৈতিক বিষয়ে পরীক্ষা বাদ দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ কয়েকটি ইসলামী সংগঠন। নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষায় 10ম শ্রেণীর 5টি বিষয়ের ওপরে নেয়ার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ বিষয় 10টি পড়ানো হলেও পরীক্ষা হবে 5টির ওপরে।
সেই 5টি বিষয়ের মধ্যে ধর্ম এবং নৈতিক শিক্ষা না রাখায় বাংলাদেশকে ধর্মহীন করার চক্রান্ত চলছে বলে উল্লেখ করেছে ওই ইসলামী সংগঠনগুলো। সিদ্ধান্ত থেকে সরে না এলে গণ আন্দোলনে যাবারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। ঢাকা থেকে শুনুন সঞ্জনা চৌধুরীর প্রতিবেদন। 2022 সাল থেকে পাল্টে যেতে পারে বাংলাদেশের প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাক্রম ও মূল্যায়ন পদ্ধতি। আগে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে পড়া নির্ধারিত হতো নবম শ্রেণীতে, এখন সেটি হবে উচ্চ মাধ্যমিকে গিয়ে। দশম শ্রেণীর আগে পিএসসি বা জিএসসির মতো কোনো পাবলিক পরীক্ষা থাকছে না। এসএসসি পরীক্ষা হবে দশম শ্রেণীতে, শুধুমাত্র দশম শ্রেণীর পাঠ্যসূচির আলোকে। আর দশম শ্রেণীতে 10টি বিষয় পড়ানো হলেও এসএসসি পরীক্ষা হবে 5টি বিষয়ের ওপর। সেগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান। দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীরা যেন প্রতিটি বিষয়ে দক্ষ হতে পারে, সেটাকে গুরুত্ব দিয়েই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা। এই শিক্ষাক্রমটা তৈরির পূর্বে আমরা কতগুলো গবেষণা কাজ শেষ করেছি। আমরা এখন চাচ্ছি যে একটা শিক্ষার্থী যখন অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ওঠে তখন তার বয়সটা থাকে 13 কি 14। এই বয়সে সে কি হতে চায় বা সে কি কি বিষয় নিতে চায় এটা তার পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন। সেই কারণেই আমরা যে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সেগুলো আমরা না রাখার সুপারিশ করেছি। আমরা বলেছি যে দশম শ্রেণী পর্যন্ত একই অ্যালাইনমেন্টে, একই ধারায় সকল শিক্ষার্থী যেন শিক্ষণ কার্যক্রম সমাপ্ত করতে পারে। তবে এসএসসিতে যে 5টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে না, সেখানে ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, যিনি চরমোনাই পীর নামে পরিচিত। তার মতে বাংলাদেশের শতকরা 90 থেকে 92% শিক্ষার্থী স্কুলে পড়ে, বাকি 8 থেকে 10% শিক্ষার্থী পড়ে মাদ্রাসায়। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা বাধ্যতামূলক না করে নতুন প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরানোর পায়তারা করা হচ্ছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেন তিনি। একই দাবি তুলেছে খেলাফত মজলিস সহ আরও কয়েকটি ইসলামী সংগঠন। সরকার ধর্মীয় শিক্ষাকে পরীক্ষাসূচিতে অন্তর্ভুক্ত না করলে কঠিন আন্দোলনে যাবারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। দশম শ্রেণীতে ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা নেওয়ার উপরই কেন জোর দিচ্ছে এই সংগঠনগুলো? চরমোনাই পীরের গণমাধ্যম সমন্বয়কারী শহীদুল ইসলাম কবিরের সঙ্গে। ধর্ম এবং নৈতিক শিক্ষা এটা হলো 1 নম্বরে থাকতে হবে। জ্ঞান আহরণ আমি কতটুকু পারলাম না, সেটার মূল্যায়নটা হতে হয় পরীক্ষার মাধ্যমে। যদি সে তার পরীক্ষাই দিতে না হয়, সে তো এই সাবজেক্টটা পড়বে না। একটা প্রতিষ্ঠানে একজন শিক্ষকের টার্গেট থাকবে যে পাস ফেল, সেক্ষেত্রেও তারা ধর্মকে সাইড কাটিয়ে যাবে। যেহেতু এটা পরীক্ষা নাই, এটা তো কোনো জবাবদিহিতা নাই। এটা কি বাংলাদেশকে ডি ইসলামাইজেশন করার কোনো চক্রান্ত কিনা, এটা আমাদের ভাবতে হবে। সেজন্য এটা তো কোনোভাবেই মুসলিম দেশে আমরা মেনে নিতে পারি না। তবে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীকে সামগ্রিক জ্ঞান দিতে, সেই সঙ্গে এসএসসি পরীক্ষা 32 কার্যদিবস থেকে কমিয়ে 5 কার্যদিবসে নামিয়ে আনার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যে বিষয়গুলোর ওপর পরীক্ষা নেওয়া হবে না, অর্থাৎ ধর্মীয় ও নৈতিক শিক্ষা, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, ভালো থাকা এবং শিক্ষা ও সংস্কৃতি, এই 5টি বিষয় মূল্যায়ন হবে ধারাবাহিক পদ্ধতিতে, অর্থাৎ শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমের উপর ভিত্তি করে শিক্ষকরা এই মূল্যায়ন করবেন। বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার উপর গবেষণা করে নতুন এই নীতি সুপারিশ করা হয়েছে বলে জানায় এনসিটিবি। এতে ধর্ম ও নৈতিক শিক্ষাসহ অন্য 5টি বিষয়ের পরীক্ষা না নেওয়া হলেও কোনো বিষয়কেই কম গুরুত্ব দেয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছেন এনসিটিবির চেয়ারম্যান। এই বিষয়গুলো দক্ষতাটা জানার জন্য পরীক্ষা দরকার, সেইগুলোকে আমরা পরীক্ষায় অন্তর্ভুক্ত করেছি। আর যেই জায়গাগুলোর মধ্যে অ্যাক্টিভিটি পরিমাপ করতে হবে তার স্কিলটা, সেগুলোকে আমরা শ্রেণীকক্ষে মূল্যায়নের কথা বলেছি। পরীক্ষা হইলেই যে শিখবে না তা না। এই ধর্ম, নৈতিকতা এগুলো তো অনুশীলনের বিষয়, অনুধাবনের ব্যাপার। আমি মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখলাম, কিন্তু আমি মনে ভিতরে ধারণ করলাম না, তাহলে তো হলো না। আমরা চাচ্ছি যে এই বিষয়টি স্কুলে বা বাসায় প্রতিপালন করবে, ধর্মীয় সকল আচার অনুষ্ঠান, এটার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিচ্ছি। এছাড়া করোনা ভাইরাসের কারণে শিক্ষাপঞ্জি ওলটপালট হয়ে যাওয়ায় 2021 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও 2-1 মাস পিছিয়ে যেতে পারে বলে বুধবার এক ভার্চুয়াল কনফারেন্সে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এজন্য সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে 3 মাস ক্লাস নিয়ে ওই দুটি পাবলিক পরীক্ষা নেওয়ার কথা জানান তিনি। সঞ্জনা চৌধুরী। বাংলাদেশে মাদক গ্রহণের অভিযোগে সোমবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা কুষ্টিয়ায় 8 জন পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। বাংলাদেশে সম্প্রতি পুলিশের বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে এবং কর্মকর্তারা বলছেন যে মাদক ব্যবহার বা বিক্রির মতন কর্মকাণ্ডে পুলিশের জড়িত থাকবার অভিযোগ পেলে ওই বাহিনীর সকল পর্যায়ে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিন্তু অপরাধ দমন করার দায়িত্ব যে বাহিনীর হাতে, তাদের বিরুদ্ধেই অপরাধে জড়িয়ে পড়ার এই অভিযোগ
কতটা গুরুতর খোঁজ নিয়েছেন সাইয়েদা আক্তার। কুষ্টিয়ার পুলিশ সুপার SM তানভীর আরাফাত বিবিসিকে বলেছেন, ১.৫ বছর আগে জেলার ১২ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য গ্রহণের অভিযোগ ওঠে। এরপর তাদের ডোপ টেস্ট করানো হয় এবং তাতে অভিযোগ প্রমাণের পর সোমবার ৮ জন পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করার তথ্য জানানো হয়। পুলিশ সুপার মিস্টার আরাফাত বলছিলেন, এই ৮ জন ছাড়াও আরও ২ জনের বিরুদ্ধে তদন্ত চলছে এখন। আমরা যাদেরকে সন্দেহ হয়েছে বা যাদের সম্পর্কে ইনফরমেশন পেয়েছি যে তারা মাদকাসক্ত 12 জনকে ডোপ টেস্ট করিয়েছি, তার মধ্যে আমরা 9 জনকে আমরা ডোপ টেস্টে পজিটিভ পেয়েছি। তো এই 9 জনের মধ্যে 8 জনকে আমরা চাকরিচ্যুত করেছি, 8 জনকে, আর একজনের বিভাগীয় মামলা এখনো চালু আছে। যদি প্রমাণিত হয় তাহলে তাকেও চাকরিচ্যুত করা হবে। আর একজনকে এই 4 পিস ইয়াবা সহ পাওয়া গেছিল, তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে। যদি সেটাও প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। সাম্প্রতিক সময় পুলিশের মধ্যে মাদক গ্রহণ সমস্যা এমন আকার ধারণ করেছে যে পুলিশের উপপরিদর্শক এবং কনস্টেবলের মতো পদগুলোতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে 2019 সাল থেকে। এছাড়া যাদের বিরুদ্ধে মাদক গ্রহণ বা মাদক কারবারিদের সহযোগিতা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে। মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে এমন পুলিশ সদস্যের সংখ্যা ঠিক কত সে ব্যাপারে নির্দিষ্ট তথ্য জানা যায়নি। তবে গত সপ্তাহ পর্যন্ত ডোপ টেস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 73 জন মাদকাসক্ত পুলিশ সদস্য শনাক্ত হয়েছেন, যাদের 10 জনকে ইতিমধ্যেই চাকরিচ্যুত করা হয়েছে। তাদের বিরুদ্ধে 43টি বিভাগীয় মামলা চলছে। এছাড়া সাময়িক বরখাস্তের আদেশ জারি হয়েছে 18 জনের বিরুদ্ধে। পুলিশের মুখপাত্র AIG সোহেল রানা বিবিসিকে বলেছেন, মাদকের সঙ্গে কোনোভাবে পুলিশের কারো সম্পৃক্ততা প্রমাণ হলে তাকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আমরা অনেক আগেই বার্তা প্রেরণ করেছি। নিয়মিত আমরা বার্তা প্রেরণ করছি এবং রিমাইন্ডার দিচ্ছি যে পুলিশের কোনো সদস্য নিজে মাদক গ্রহণ করবে না, মাদকের ব্যবসার সাথে কোনোভাবে সম্পৃক্ত হবে না এবং যারা মাদকের ব্যবসা করেন তাদের সাথে কোনোভাবেই সংশ্লেষ রাখবেন না বা সহযোগিতা করবেন না। সারা দেশে পুলিশের ইউনিটগুলোতে পুলিশ সদস্যদের মধ্যে যাদেরকে মনে করা হচ্ছে, যাদেরকে সন্দেহ হচ্ছে, সন্দেহের ভিত্তিতে আমরা প্রাথমিকভাবে আমরা তাদের ডোপ টেস্ট করছি। যাদেরকে পজিটিভ পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ইতোমধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। যাদের বিরুদ্ধে মাদকের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ পাওয়া যায় বা যাদের সন্দেহ হয় তাদের ডোপ টেস্ট করানোর ব্যবস্থা করা হয় 2 পর্যায়ে। এই 2 পরীক্ষায় পজিটিভ হলেই একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মিস্টার আরাফাত। পুলিশের অপরাধ নিয়ে কাজ করেন এমন বিশ্লেষকেরা বলছেন, সাধারণত পুলিশ 3 ভাবে মাদকের সঙ্গে জড়িত হয়। এর মধ্যে মাদক গ্রহণ, সোর্সের মাধ্যমে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের একটি অংশ বিক্রি করে দেয়া এবং মাদক বিক্রিতে সহযোগিতা করারও অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়া আফরিন বলছেন, এ ধরনের অভিযোগের ফলে পুলিশের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়। চাকরির রেসপন্সিবিলিটি থেকে সে দূরে সরে এসে সে যদি এটাকে একটা ব্যবসায়িক চিন্তা ভাবনা বা পার্সপেক্টিভ থেকে দেখে, তখনও কিন্তু মানে রেশনালি সে আসলে চিন্তা ভাবনাটা করেই আসলে সে ক্রাইমের সাথে জড়িয়ে যাচ্ছে। আমরা জানি সেখানে সব ম্যাচিউর অবস্থায় পুলিশে যোগদান করি আমরা, তাই না? তো আমি যখন একটা ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছি বা মাদক বিক্রি করছি বা গ্রহণ করছি, তখন কিন্তু আমি এটা সজ্ঞানে বুঝে শুনেই করছি। আমি যার উপর আস্থা রাখছি যে আমার ছেলে বা আমার মেয়ে বা আমার পার্টনার সে যাতে মাদকের রাশে না চলে আসে, সেখান থেকে আমাদের যে ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে তারা আমাদেরকে হেল্প করবে জনসাধারণকে। এখন অবশ্যই পুলিশের ইমেজের জন্য ক্ষতিকর। বাংলাদেশে পুলিশের বিরুদ্ধে অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ নতুন নয়, কিন্তু পুলিশ বলছে বাহিনীর মধ্যে অপরাধ তৎপরতা শূন্যে নামিয়ে এনে ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে বিশ্লেষকেরা বলছেন, সেই চেষ্টার দৃশ্যমান ফল না দেখা গেলে বিশ্বাসযোগ্য হবে না পুলিশের এই দাবি। সায়েদা আক্তার, ঢাকা থেকে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে রয়েছে ফোন ইন পরিবেশন করবেন ঢাকা স্টুডিও থেকে সায়েদা আক্তার। শ্রোতাদেরকে এখন নিয়ে যাচ্ছি তার কাছে। সায়েদা। বিবিসি বাংলার পরিক্রমার ফোন ইনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। ফোন ইনে আজ করোনা ভাইরাস এবং বক্ষ ব্যাধি সংক্রান্ত শ্রোতাদের প্রশ্নের জবাব দেবেন বাংলাদেশ বক্ষ ব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর। যোগ দিতে চাইলে 017141155578 এই নম্বরে SMS করে আপনাদের নাম ঠিকানা জানিয়ে দিতে পারেন, আমরা যোগাযোগ করব। শুরু করি। টেলিফোন লাইনে অপেক্ষা করছেন আমাদের একজন শ্রোতা, কুষ্টিয়ার শ্রোতা সুরভি আক্তার বৃষ্টি। বৃষ্টি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি বলুন। করোনা ভাইরাস কত দ্রুত মানবদেহে ছড়িয়ে পড়ে এবং এটা ছড়িয়ে পড়ার হার কি সকলের ক্ষেত্রে একই না ব্যক্তি বিশেষে ভিন্ন হয়ে থাকে?
আপনি করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার ব্যাপারে প্রশ্ন করেছেন। আপনি জানতে চেয়েছেন এটা কতদিনের মধ্যে ছড়িয়ে পড়ে। আসলে এটা আসলে যখন আপনার একজন ব্যক্তির শ্বাসনালীতে অর্থাৎ নাক থেকে শুরু করে গলা পর্যন্ত যে শ্বাসনালীটা আছে এখানে যে কোনো জায়গা দিয়ে মুখ দিয়ে হোক নাক দিয়ে হোক ঢোকে তখনই কিন্তু সেটার কার্যক্রম শুরু হয়ে যায়। সুতরাং এটি খুব একটা সময় নেয় না ইনফেকশন তৈরি করতে। আর দ্বিতীয়ত হচ্ছে এটি ব্যক্তিভেদে খুব বেশি তফাৎ নেই, তবে যারা ইমিউনো কম্প্রোমাইজ অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে এটার আক্রমণের হারটা বেশি এবং তাদের আক্রান্তের যে মাত্রা সেটা অনেক বেশি হয়ে থাকে। ধন্যবাদ। এবারে গাজীপুরের শ্রোতা নূরে জাহান। জি, আমার বাবার বয়স 65। উনি গত 1 মাস হলো করোনা পজিটিভ ছিলেন এন্ড ওনার 2 দিন আগে করোনা নেগেটিভ এসেছে। আমার কোশ্চেন হলো ওনার কি সেকেন্ড টাইম করোনা এফেক্টেড হওয়ার পসিবিলিটি আছে কি? এন্ড ওনার 50% ফুসফুস এফেক্টেড ছিল, তো এটার জন্য আমরা আলাদা কোনো ট্রিটমেন্ট করব কিনা? জি, আসলে দ্বিতীয়বার আক্রান্ত হয় কিনা এটি নিয়ে আমরা প্রচুর প্রশ্ন পাচ্ছি। এটি এখনো পুরো চূড়ান্তভাবে বলা যাচ্ছে না যে দ্বিতীয়বার হয় কিনা, তবে অনেকগুলো কেস পাওয়া গেছে যেখানে দেখা গেছে দ্বিতীয়বার হয়েছে। ধারণা করা হচ্ছে যে এই ভাইরাসটি প্রথমবার যে ভাইরাসটিতে আক্রমণ হয় দ্বিতীয়বার ভাইরাসটি কিছুটা চেহারা পরিবর্তন করে আসে দেখেই এই আক্রমণটা হয়। অতএব আমাদেরকে আসলে একবার হয়ে গেলে আমি একেবারে নিশ্চিন্ত হয়ে যাওয়া এটা ঠিক হবে না, সাবধানতাটা বজায় রাখতেই হবে। আর আপনার বাবার যেহেতু 50% ফুসফুস আক্রান্ত হয়েছিল, এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে এটা ফাইব্রোসিস তৈরি হয়েছে ফুসফুসের, অর্থাৎ ফুসফুসের যে সংবেদনশীলতা এটা কমে এটা একটা শক্ত হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গা। এক্ষেত্রে আমরা অনেক সময় প্রয়োজন হলে অ্যান্টিফাইব্রোটিক কিছু ওষুধ ব্যবহার করি। আপনি অবশ্যই একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং এই ধরনের ওষুধ ব্যবহার করে তার ফুসফুসটাকে যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় বা কিছুটা ভালো করা যায় কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এবারে রংপুরের একজন শ্রোতা শহীদুল ইসলাম। জি জি বলুন। আমার প্রশ্নটা হলো মানে আমি যদি কোনো ভারী কাজ করি বা টেনশন করি বা এমনিতেই আমার বুকে যে হাত দিতে হয় এটা জোরে জোরে হয় আর অস্থির অস্থির লাগে, মানে বুকটা ধরফর করে, এটা আমার করণীয় কি? আপনার বয়স কত? আমার বয়স 18। আচ্ছা, আপনি কি সিগারেট খান, ধূমপান করেন? না না। আচ্ছা, না আপনি যেটা বলেছেন এটা আসলে এত অল্প বয়সে এই ধরনের সমস্যা সম্ভাবনাটা কম, তবে হৃদরোগের একটা সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে জন্মগত কিছু হৃদযন্ত্রের ত্রুটিও থাকতে পারে এই ধরনের ধরফর করা বা অল্প কাজে হাঁপিয়ে ওঠা। আপনি এই ক্ষেত্রে আমার মনে হয় একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন। আর যদি এটাতে আপনার শ্বাসকষ্টটা বেশি হয় এবং শ্বাসের মধ্যে আপনি যদি বাঁশির মতো কোনো আওয়াজ পান সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এটা হাঁপানি জাতীয় সমস্যা, সেই ক্ষেত্রে আপনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এবারে কিশোরগঞ্জের একজন শ্রোতা শামসুন নাহার, তিনি তার প্রশ্নটি করবেন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমার বাচ্চার বয়স আজ 15 দিন। তো চতুর্দিকে এখন করোনা মহামারী। তো আমি আমার বড় মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর প্লাস। 2 বাচ্চা নিয়ে আমি উপজেলা সদরে থাকি। তো করোনার থেকে সংক্রমণ থেকে কিভাবে রক্ষা পেতে পারি আমি স্যারের সাথে এই বিষয়ে কথা স্যারের পরামর্শ জানতে চাই। করোনা থেকে বাঁচার জন্য যে সমস্ত জিনিসগুলো করতে হয় এগুলো তো বারবার বলা হচ্ছে। আপনি যে সাবধানতাগুলো ফলো করবেন বা আপনার পরিবারের সবাই করবেন, বাচ্চার ক্ষেত্রেও তাই। অর্থাৎ আপনি এই মুহূর্তে খুব প্রয়োজন ছাড়া নিজে বা বাচ্চাকে সহ বাইরে যাবেন না। যদি যেতে হয় তাদের সাথে সাথে এসে নিজে যাতে পরিচ্ছন্ন হতে পারেন সেই ব্যবস্থা রাখবেন। ঘন ঘন হাত ধোবেন এবং যদি বাইরের লোক কেউ আসে তাকে আপনার বাচ্চার খুব কাছে আসা বা এগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন হলে যখন বাইরে যাবেন আপনি মাস্ক তো অবশ্যই পরবেন। বাচ্চাকেও দরকার হয়, মুখ এত ছোট বাচ্চার তো মাস্ক থাকবে না, তবুও পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে এই ধরনের কোনো সমস্যা না হয়। এই সাবধানতাগুলো আসলে বড়দের ক্ষেত্রে যেই রকম ভাইরাস ছড়ানোর জন্য ছোটদের ক্ষেত্রেও এইরকম সাবধানতা নিতে হবে। অর্থাৎ ভাইরাস থেকে যত দূর সম্ভব দূরে থাকতে হবে। এবারে ঢাকার একজন শ্রোতা দেলোয়ারা রহমান। হ্যালো। হ্যালো। জি, আমরা শুনছি, আপনি বলুন। জি, আমি দেলোয়ারা রহমান। আমার প্রশ্ন হলো আমি
শ্বাসকষ্ট থেকে কিভাবে বাঁচবো? মানে আমার অল্প ইয়াতেই পানিতে হাত দিলে বা একটু ঠান্ডা হলে আমার মানে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আমি এটা থেকে কিভাবে বাঁচবো, আমাকে একটু বললে ভালো হতো। জি, আপনার যে শ্বাসকষ্ট হচ্ছে এবং সামান্য ঠান্ডাতে এটা বাড়ছে, আমরা ধরে নিতে পারি এটা অ্যালার্জি থেকে অ্যাজমা জাতীয় সমস্যা আপনার হচ্ছে। কারণ যাদের অ্যাজমা জাতীয় সমস্যা থাকে তাদের এই ঠান্ডাতে অ্যালার্জি থাকে এবং সেখান থেকে হয়ে থাকে এটা। তো আপনি এক্ষেত্রে প্রথমত হচ্ছে পরিহার করা যে কোনো উত্তেজক জিনিস, সেটা আপনার ঠান্ডা হোক, ধুলাবালি হোক, ধোয়া হোক বা অন্য কোনো কিছু হোক, সেগুলো পরিহার করা। যথাসম্ভব চেষ্টা করতে হবে ঠান্ডা থেকে দূরে থাকার জন্য, ঠান্ডা পানি না ঘাটা বা ঠান্ডা সামান্য এই শীতকালে সামান্য কুসুম গরম পানিতে গোসল করা, এই অভ্যাসগুলো করুন। আর তারপরেও যদি আপনার এটার অ্যাটাক হয়েই থাকে, সেই ক্ষেত্রে আপনি একজন বক্ষব্যাধি চিকিৎসকের পরামর্শ অনুসারে এই শ্বাসকষ্ট দূর করার জন্য যে ওষুধগুলো, বিশেষত ইনহেলার জাতীয় ওষুধ আমরা দিয়ে থাকি, সেটা ব্যবহার করা শুরু করুন। শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, সপ্তাহে সোম এবং বুধবার এই 2 দিন বিবিসির পরিক্রমার ফোন ইনে করোনা ভাইরাস এবং স্বাস্থ্য সংক্রান্ত শ্রোতাদের প্রশ্নের জবাব দেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আপনাদের প্রশ্ন থাকলে আমাদের জানিয়ে দিতে পারেন 017141155578 এই নম্বরে। অনুষ্ঠানের আগে আমরাই যোগাযোগ করব আপনাদের সঙ্গে। এবারে আমাদের গোপালগঞ্জের একজন শ্রোতা প্রিয়ন্তী খান, তিনি তার প্রশ্নটি নিয়ে আসছেন। প্রিয়ন্তী খান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, বলুন, আপনার প্রশ্নটি করুন। আমি প্রিয়ন্তী খান গোপালগঞ্জ থেকে বলছি। আমার 1 বছর থেকে সমস্যা হচ্ছে, নাকে শ্বাস নিতে পারি না, শ্বাস নিতে হতে কষ্ট হয়, আর কোনো কিছুর গন্ধ পাই না। মাথা ব্যথা আছে, সর্দি হইলে যদি কফ আসে তাহলে মুখ থেকে আসে, কিন্তু নাক দিয়ে আসে না। আচ্ছা, আপনার সমস্যাটা প্রধানত আসলে নাকের, সম্ভবত অনেক সময় এখানে পলিপ থাকে, অথবা অনেক সময় নাকের মধ্যবর্তী যে হাড্ডির যে পার্টিশনটা আছে এটা বাঁকা থাকে, বা কোনো কারণে এখানে আমাদের ভিতরে কতগুলো পাকের মতো টার্মিনেট বলা হয়, এই ধরনের কিছু হাড্ডি থাকে যেগুলো ফুলে ওঠে। এই সমস্যা থেকে এটা হতে পারে। আপনি, আমার মনে হয় প্রথমতই আপনি একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন, এই ধরনের সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে। এবং আপনার সেই সাথে আপনার সাইনোসাইটিসের সমস্যা, অর্থাৎ সাইনাসের প্রদাহের সমস্যা থাকারও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রেও ওই ইএনটি বা নাক কান গলা বিশেষজ্ঞই আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। এবারে খুলনার শ্রোতা খাদিজা বেগম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটি করুন সরাসরি। আমার এই বাম পাশে বুকে ব্যথা করে, আর বেশি ভারী কাজ করতে পারি না, এবং যখন বৃষ্টি হয় তখন সারা গা হাত পা পাতলা কাটা কাটা ফোটে। আপনার বয়স কত? 35 বছর। আচ্ছা, ব্যথাটা কি শুধু বুকের বাম পাশে করে নাকি অন্যদিকে ছড়ায় বা ঘাড়ে বা হাতের দিকে যায়? না, খালি বাম পাশে বুকের ভিতরেই ব্যথা করে। আচ্ছা, বাম পাশে বুকের ব্যথা হলে আমাদের প্রথম সন্দেহ হয় যে সেটাতে আপনার হৃদরোগের কোনো সম্ভাবনা আছে কিনা। সেক্ষেত্রে আপনি একটা ইসিজি বা প্রয়োজনে ইকো করে দেখে নিতে হবে যে সেই রকম কিছু আছে কিনা। যদি তাই হয়ে থাকে তাহলে সেটার চিকিৎসা নিতে হবে। এছাড়া অনেক সময় গ্যাস্ট্রিকের প্রবলেম আমরা যেটা বলে থাকি, অর্থাৎ পেপটিক আলসারের প্রবলেম, সেখান থেকেও কিন্তু বুকের বাম দিকে অনেক সময় ব্যথা হতে পারে। তো সেই আপনি এই ব্যাপারে একজন মেডিসিন চিকিৎসকের প্রথম পরামর্শটি নেন এবং প্রয়োজনীয় পরীক্ষা করে নিশ্চিত হন যে আসলে রোগটা আপনার হৃদযন্ত্রের কিনা। ধন্যবাদ। এবারে ঢাকার একজন শ্রোতা মাসুদা খাতুন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার নাম মাসুদা খাতুন, ঢাকা থেকে বলছি। আমার বয়স 24 বছর বয়স। শুক্রবার থেকে আমার জ্বর এবং বমি হয়। জ্বর হইলে আমার বমি হয়। আজকে আবার হঠাৎ অনেক পাতলা পায়খানা হয়েছে অনেকবার। এখন আমার কি ধরনের খাবার খাওয়া উচিত? আর করোনা টেস্ট করি নাই, জ্বর 102, আর এখন বর্তমান জ্বর নাই গায়ে। আচ্ছা, আপনি যে সমস্যা বলেছেন জ্বর, সেই সাথে একটা বমির ভাব এবং বমি হওয়া এবং সেই সাথে ডায়রিয়া,
এই লক্ষণগুলো কিন্তু করোনার ক্ষেত্রে হতে পারে। অতএব আপনি অবশ্যই একটা করোনা পরীক্ষা করিয়ে নিন যে এটা হয়েছে কিনা। আর এখন জ্বর কমার জন্য আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহার করুন। বমির জন্য আপনি ডমপেরিডন জাতীয় ওষুধ পাওয়া যায়, এটা খেতে পারেন। আর ডায়রিয়া যেহেতু হয়েছে, আপনাকে বেশি ডায়রিয়া হলে আপনাকে অবশ্যই ওরাল স্যালাইন খেতে হবে। খেয়ে এই লবণের ঘাটতি যাতে শরীরে না হয়, পানির ঘাটতি যাতে না হয়, সেই ব্যাপারে আপনাকে সাবধানতা নিতে হবে। তবে আপনি করোনা পরীক্ষাটা আমার মনে হয় করানোটাই আপনার জন্য উচিত হবে। ধন্যবাদ। এবারে রংপুরের শ্রোতা আব্দুল জলিল। জি, আমার সমস্যা হচ্ছে যে আমার দীর্ঘদিন থেকেই বুকের মধ্যে একটু একটু ব্যথা হয়, কাশি হয় না কিন্তু কফ আসে। আর কফটা এতই আঠালো যে ওইটা মানে অনেক সময় কথা বলতেও সমস্যা হয়ে যায়। এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি? আপনার বয়স কত এবং আপনি ধূমপান করেন কি? আমার বয়স 45। না, ধূমপান করি না। আচ্ছা, আপনি যে সমস্যাটা বলেছেন এটা একটা ক্রনিক ব্রঙ্কাইটিস জাতীয় সমস্যা। সাধারণত এটা ধূমপায়ীদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, অন্যদের ক্ষেত্রেও মাঝে মধ্যে হয়ে থাকে এই ধরনের আঠালো কফ তৈরি হওয়া। তো আপনি এক্ষেত্রে একজন বক্ষবিধির পরামর্শ তো অবশ্যই নেবেন। আর সেই সাথে মিউকোলাইটিক জাতীয় কিছু ওষুধ পাওয়া যায়, যেমন অ্যানেসিটাইলসিস্টিন, যেগুলো পানিতে গুলে খেতে হয়, সেই ধরনের ওষুধ খেয়ে দেখতে পারেন, হয়তো আপনি উপকার পেতে পারেন। এবারে ঢাকার শ্রোতা ফারহান রফি। জি, আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি 2-3 দিন যাবত আমার হচ্ছে সর্দি কাশি, মানে সর্দি। তো আমি গরম পানি আর মেডিসিন নিয়ে আমার সর্দি এখন শেষ আর কি। কিন্তু প্রবলেম হচ্ছে আমি স্বাদ আর পাচ্ছি না, স্মেল পাচ্ছি না, মানে ইভেন পারফিউম স্মেলও ভালো করে পাচ্ছি না। জি, আপনার জ্বর এসেছিল এবং তারপরে আপনার নাকের গন্ধ চলে গিয়েছে, এই দুটি লক্ষণই কিন্তু বর্তমানে করোনার একটা প্রধান লক্ষণ। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আমি পরামর্শ দিব আপনি করোনা পরীক্ষা করান এবং স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিন। যদি করোনা হয়ে থাকে সেভাবে আপনি চিকিৎসাটা করিয়ে নিন। এবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শ্রোতা মোহাম্মদ শাহিন। হ্যাঁ, হ্যালো। জি, আমরা শুনছি, আপনি বলুন। স্যার, আমি প্রায় 2 মাস 10 দিন আগে আমি জ্বরে আক্রান্ত হয়েছিলাম। তো 3-4 দিন জ্বর ছিল। তো জ্বরের সময় আমি আর কি শুকনা কাশি হয়েছিল। তো এই শুকনা কাশিটা আমার এখনো চলমান আছে। আমি ডক্টর দেখাইছি, ডক্টর আমাকে 10 দিনের ওষুধ দিয়েছিল। ওষুধ খাওয়ার পরে আমার কোনো পরিবর্তন হয়নি, শুকনা কাশিটা খুব বেশি হয়। তো আমি এখন কি করতে পারি? জি, আপনার জ্বর চলে গেছে, শুধু শুকনা কাশি, সেই ক্ষেত্রে সম্ভবত আপনাকে ডাক্তার হয়তো অ্যান্টিবায়োটিক দিয়েছেন এবং সেই সাথে আমি জানি না ঠিক, আপনাকে হয়তো মন্টিলুকাস জাতীয় ওষুধ যদি দিয়ে থাকে সেটা আপনি আরো কন্টিনিউ খেতে পারেন। এবং সেই সাথে একটু আগে যেটা বলছিলাম যে কাশি কমার জন্য আমরা একটু মিউকোলাইটিক ওষুধ অর্থাৎ কফ পাতলা করার ওষুধ দিয়ে থাকি, অ্যানেসিটাইলসিস্টিন, এই জাতীয় ওষুধগুলো যোগ করা লাগতে পারে। আপনি আবার পুনরায় সেই চিকিৎসকের পরামর্শ নিন এবং আরো কিছুদিন আমার মনে হয় চিকিৎসাটা কন্টিনিউ করুন। এইরকম পর্যায়ে কি মানে ধরুন করোনা ভাইরাস পরীক্ষা করবার মানে নমুনা পরীক্ষা করার দরকার আছে? যেহেতু ওনার জ্বরটা সম্পূর্ণ চলে গেছে এবং শুধুমাত্র একটু শুকনা কাশি, সম্ভাবনাটা কম বলে আমার মনে হয় করোনা হওয়ার। আপনাকে ধন্যবাদ। আজকে বিবিসি বাংলার পরিক্রমার ফোন ইনে শ্রোতাদের করোনা ভাইরাস এবং বক্ষব্যাধি সংক্রান্ত প্রশ্নের জবাব দিচ্ছিলেন বাংলাদেশ বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর। শ্রোতাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা অংশগ্রহণ করেছিলেন। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুরকেও, তিনি শ্রোতাদের প্রশ্নের জবাব দিয়েছেন। এই সঙ্গে আরেকবার জানিয়ে রাখি যে বিবিসি বাংলার পরিক্রমার ফোন ইনে প্রতি সোম এবং বুধবার এই 2 দিন করোনা ভাইরাস এবং স্বাস্থ্য সংক্রান্ত শ্রোতাদের প্রশ্নের জবাব দেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আপনাদের প্রশ্ন থাকলে পাঠিয়ে দিতে পারেন 01-714-115578 এই নম্বরে। পরবর্তী ফোন ইনে আবারও কথা হবে সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ফিরিয়ে নিয়ে যাব বিবিসির লন্ডন স্টুডিওতে। সেখানে রয়েছেন পুলক গুপ্ত। ধন্যবাদ সাইদা। শুনছিলেন ঢাকা স্টুডিও থেকে বিশেষজ্ঞের উপস্থিতিতে করোনা ভাইরাস এবং বক্ষব্যাধি বিষয়ে ফোন ইন। অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবরগুলো আরেকবার। ইরান বলছে যে পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদকে হত্যার পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই জানত, কিন্তু তারা তা ঠেকাতে পারেনি, কারণ ঘাতকরা এক নতুন এবং ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করেছিল।
বাংলাদেশে 2002 সালের এসএসসি পরীক্ষায় ধর্ম বিষয়ে পরীক্ষা বাদ দেওয়ার পরিকল্পনার তীব্র নিন্দা করেছে কিছু ইসলামী সংগঠন। আর কুষ্টিয়ায় মাদক গ্রহণের অভিযোগে 8 জন পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ বাংলাদেশে আগামীকাল সন্ধ্যে 7:30টায়, ভারতের সময় 7টায় শুনবেন আশা করি। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি।